ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আমরা বিগত ক্লাসে ক্লাস 10 অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি জেনেছিলাম উল্ফ বোতলের সাহায্যে। আজকেও আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসেরই প্রস্তুতি পড়ব শুধুমাত্র কিপ যন্ত্রের সাহায্যে। অ্যাকচুয়ালি উল্ফ বোতলের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি থেকে এই কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি অনেক ভালো। এবং কেন ভালো? কারণ আমরা যেমন উল্ফ বোতলের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের যে প্রস্তুতিকে ওকে আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতাম না। মানে সেই গ্যাস জার থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস পরিবেশে মুক্ত হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, কিন্তু এই কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এই কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে নিরবিচ্ছিন্নভাবে তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে এই যন্ত্রের সাহায্যে H2S গ্যাস তৈরি করলে পরিবেশে মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং ফলে সেই ল্যাবে বা পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো এক্ষেত্রেও আমরা এই কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাসকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হিসাবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যরূপে কি ব্যবহার করি? একই জিনিস আমরা উল্ফ বোতলে যা যা নিয়েছিলাম এখানেও সেম না হয়, শুধু প্রসিডিওরটা আলাদা। এটা অনেক ভালো প্রসিডিওর এবং যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাসকে প্রস্তুত করতে পারি। তাহলে এখানেও আমরা কি নিই? 1 নম্বরে নিয়ে হচ্ছে ফেরাস সালফাইড, FeS, এবং সেকেন্ড হচ্ছে লঘু H2SO4। এক্ষেত্রেও এই 1:1 অনুপাতে নেওয়া হয়। এবার কি হয় অ্যাকচুয়ালি এখানে দেখে মনে হচ্ছে যে একটাই যন্ত্র, কিন্তু না, এখানে একসঙ্গে দুটো যন্ত্র আছে, মানে দুটো এখানে যন্ত্র আছে। প্রথমটা দেখো, একটা আমি এঁকেছি ব্লু কালার দিয়ে, অ্যাকচুয়ালি একটা যন্ত্র এরকম আছে, এই ঠিক সাপের যে বিনের মতন দেখতে একটা যন্ত্র এরকম আছে, আর আরেকটা আছে এভাবে। এই যেভাবে, যাই হোক, যার একটা এরকম আছে। অ্যাকচুয়ালি এখানে দেখে যদি মনে হয় এটা একটাই যন্ত্র, না, এখানে দুটো পার্ট আছে। কি কি? যে একটা এই যে ব্লু কালার দেখানো আছে, একটা এটা হচ্ছে একটা ওই গোলতল যুক্ত, মানে অ্যাকচুয়ালি এই দীর্ঘনল যুক্ত একটা গোলতল এরকম, আর আরেকটা আছে নিচে এই আরেকটা গোলতল, আর নিচে একটা চেম্বার। মানে অ্যাকচুয়ালি যে এই যে নিচের যে পোর্শন এর মধ্যে আমি এই দীর্ঘনল যুক্ত গোলতলকে এভাবে ঢুকানো আছে, এবং তার উপরে একটা রবারের কর্ড দিয়ে টাইট করে একটা দীর্ঘনল ফানেল প্রবেশ করানো আছে। কেন? লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালার জন্য। তাহলে আমি দেখালাম যে অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো সিঙ্গেল যন্ত্র না, এটা টোটাল 3টা সেট আছে। এই যে একটা দীর্ঘনল, মানে এটা এখানে অ্যাকচুয়ালি এয়ারটাইট করে রবার কর্ড দিয়ে লাগানোই আছে। মানে একটা হচ্ছে নীল কালারের সেই দীর্ঘনল যুক্ত গোলতলটা, আর একটা নিচের চেম্বারটা আছে। এই এবার কি হয় অ্যাকচুয়ালি প্রসিডিওর কি? এখানে না যেটা আছে বি চেম্বার, আমি নাম দিলাম, এটা হলো এ চেম্বার, এটা হলো বি চেম্বার, এটা হলো সি চেম্বার। এবার কি করা হয়? এই যে বি চেম্বারে আমরা এর মধ্যে সে কঠিন ফেরাস সালফাইডকে রাখি। এখানে বি চেম্বারে কঠিন ফেরাস সালফাইড রাখা হয়। এবং আমি আবারও বলছি,
যে উল্ফ বোতলের সাহায্যেও আমরা H2S গ্যাসকে প্রস্তুত করতে পারি, কিন্তু উল্ফ বোতলে থেকে এই কিপ যন্ত্রের সাহায্যে এই প্রস্তুত করা এটা আরো অনেক ভালো পদ্ধতি। এখানে কে আছে? ফেরাস সালফাইড। এখানে রাখা আছে ফেরাস সালফাইডকে। এবার তাহলে বি চেম্বারে রাখা আছে ফেরাস সালফাইডকে। এবার এই দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা এই লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালি। তাহলে দীর্ঘ নল ফানেল দিয়ে প্রথমে এ চেম্বারে ঢালা হয় লঘু সালফিউরিক অ্যাসিডকে, এবং এই সালফিউরিক অ্যাসিডটা প্রথমে বি চেম্বারে থাকা এফিএস কে কোনো টাচ করবে না। কেন টাচ করবে না? কারণ এই দীর্ঘ নলটা ওর ভিতর দিয়ে আছে সি চেম্বারে, মানে ওর পাশ দিয়ে বাড়াবে, কিন্তু একে কোনো টাচ করবে না। আমি দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে বি এবং সি চেম্বার একসঙ্গে আছে এবং ওর মধ্যে এটাকে ঢুকানো আছে, এটাকে প্রবেশ করানো আছে। তাহলে আমরা দীর্ঘ নল ফানেল দিয়ে কাকে প্রবেশ করালাম? লঘু। তাহলে এখানে আমরা লিখছি যে এখানে আছে লঘু H2SO4, আর এই যে যেটা বি চেম্বার এখানে আছে FeS মানে ফেরাস সালফাইড। তাহলে এবার এই দীর্ঘ নল ফানেল দিয়ে প্রথমে লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালা হয় এ চেম্বারে। এবার এ চেম্বার থেকে সোজা ডিরেক্ট বিকে কোনো টাচ না করে এ চেম্বার থেকে সরাসরি লঘু সালফিউরিক অ্যাসিড বি চেম্বারে কোনো টাচ না করে সোজা পৌঁছে যায় কোথায়? এই যে এই নল দিয়ে পৌঁছায় কোথায়? একবারে সি চেম্বারে পৌঁছালো। কি হয় অ্যাকচুয়ালি যে আমরা এই দীর্ঘ নল দিয়ে আমরা এ চেম্বারে লঘু সালফিউরিক অ্যাসিডকে ততক্ষণ ঢালবো যতক্ষণ না এই সি চেম্বার ভর্তি হয়ে যতক্ষণ না, মানে এই এ চেম্বার থেকে সি চেম্বারে সরাসরি লঘু সালফিউরিক অ্যাসিডকে ততক্ষণ ঢালবো যতক্ষণ না এই সি চেম্বার ভর্তি হয়ে বি চেম্বারে থাকা যে ফেরাস সালফাইডকে টাচ করছে। তার মানে এ চেম্বার থেকে লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালছি, যেটা সরাসরি বি কে টাচ না করে সিতে পৌঁছাচ্ছে, এবং অ্যাসিড ততক্ষণ ঢালবো যতক্ষণ না সি চেম্বার ভর্তি হতে যতক্ষণ না এই বি চেম্বারের যে আছে ফেরাস সালফাইড ওর সঙ্গে টাচ হচ্ছে। যখনই এই ফেরাস সালফাইডের সঙ্গে এ থেকে যে ঢাললাম সি চেম্বারে যে অ্যাসিডটা, সেই লঘু সালফিউরিক অ্যাসিডটা, যখন এই সি চেম্বারের অ্যাসিডটা যখনই এই বি চেম্বারের যখনই টাচ হলো ফেরাস সালফাইডের সঙ্গে, তখনই কি হবে? তখনই এই যে ফেরাস সালফাইড এটাকে সলিড, এটা আছে সলিড, এবং ওর সঙ্গে যখনই টাচ হলো লঘু সালফিউরিক অ্যাসিড, কি হবে? সেখান থেকে সেই FeSO4 ফেরাস সালফেট হবে এবং সঙ্গে এই H2 গ্যাসটা বার হয়ে যাবে। তার মানে যখনই এই সি চেম্বারের অ্যাসিড ভর্তি হতে যখনই এই বি চেম্বারে যে ফেরাস সালফাইড যখন টাচ হবে, তখনই এখান থেকে কে বেরোবে? এখান থেকে বেরিয়ে আসবে H2S গ্যাস, মানে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবার যখন আমাদের প্রয়োজন অনুসারে, যখন আমার সেই পরীক্ষাগারে এই H2S গ্যাসকে দরকার পড়বে, তখন এখানে একটা আছে কর্ক, এখানে একটা আছে স্টপ কর্ক, যাকে আমরা ওই ট্যাপের মতন অন অফ করতে পারি। তাহলে এই যে আছে স্টপ কর্ক, এর সাহায্যে আমি একটা রবারের নল লাগিয়ে আমি ওটাকে ইউজ করব, মানে আমার প্রয়োজন অনুসারে। এবার যখন এই H2S গ্যাসটা তাহলে এখান থেকে বেরোচ্ছে, আমার প্রয়োজন অনুসারে আমি একে ব্যবহার করলাম। এবার যখন আমার এর আর দরকার নাই, তখন আমি এই আছে না যে কর্কটাকে, ওটাকে বন্ধ করলাম। কিন্তু এই কর্ক বন্ধ করলাম মানে এখান থেকে আর H2S গ্যাস যাচ্ছে না, আমার দরকার শেষ। এবার যখনই কর্কে বন্ধ করলাম, তখনও কিন্তু এই ফেরাস সালফেটের সঙ্গে যে সি চেম্বারের লঘু সালফিউরিক অ্যাসিড ও কিন্তু টাচ হয়ে আছে, মানে একে বন্ধ করলেও এই H2S গ্যাস কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু এখনো এই বি চেম্বারে ফেরাস সালফাইড এবং সি চেম্বারের লঘু সালফিউরিক অ্যাসিড ওরা টাচ মানে থাকার জন্য এই বি চেম্বারে
H2S গ্যাস কিন্তু উৎপন্ন হতেই থাকে কন্টিনিউয়াসলি। এবার এটাও মুখ বন্ধ, এদিকে কি মুখ বন্ধ করা আছে একবারে। এবার যত H2S গ্যাস উৎপন্ন হচ্ছে, এবার এই H2S গ্যাস কি বি চেম্বারে চাপ প্রয়োগ করবে এবং সেই চাপটা এই অ্যাসিডের মধ্যেও পড়বে, আবার অ্যাসিডের মধ্যে পড়বে। তাহলে যত H2S গ্যাস উৎপন্ন হচ্ছে, কেন আমি আমার কর্ক বন্ধ করে দিয়েছি, H2S গ্যাস আর লাগবে না, কিন্তু যেহেতু এই FeS এর সঙ্গে যেহেতু লঘু সাপেক্ষে টাচ হয়ে আছে, সেই জন্য এখানে কিন্তু H2S গ্যাস উৎপন্ন হবে এবং উৎপন্ন যত হবে তত বি চেম্বারে গ্যাসের চাপ বাড়বে এবং ওই চাপটা কি করবে, ওই H2S গ্যাসটা তখন যে সি চেম্বারে অ্যাসিডকে তখন এই নিম্নমুখী চাপ দিবে এবং যখনই নিম্নমুখী চাপ দিবে, কেন প্রচুর তৈরি হতে আছে H2S গ্যাস, ফলে ওই গ্যাসটা চাপ দিবে এবং সেই চাপটা সব দিকে পড়বে এবং সব দিকের মধ্যে এই সি চেম্বারের যে অ্যাসিড তার উপর পড়বে, তার উপরও নিম্নমুখী পড়বে। ফলে এই H2S গ্যাস চাপ দেওয়ার জন্য কি হবে, তখন অটোমেটিক্যালি এই অ্যাসিডের যে লেয়ারটা সেটা কমে যাবে এবং লেয়ারটা কমে গিয়ে তখন আবার এই নল দিয়ে আবার এখানে পৌঁছে যাবে। তার মানে কি, যখনই এই H2S গ্যাস বি চেম্বারের যখন চাপ দিল, তখন চাপের জন্য এই FeS এর সঙ্গে যে লঘু সালফিউরিক অ্যাসিড ও সম্পূর্ণ সংস্পর্শহীন হয়ে গেল, ডিটাচ হয়ে গেল। যখনই হয়ে গেল ডিটাচ, তখনই কিন্তু এই H2S গ্যাস আবার বন্ধ হয়ে গেল, মানে তৈরি হওয়া। এবার আবার যখন নেক্সট স্টেপে যখন আমাদের লাগবে H2S গ্যাসকে, তার মানে এর মধ্যে তো গ্যাস ভর্তি আছে। এবার তখনই আমি আবার এই যে স্টপ কর্কটাকে অন করব। এবার স্টপ কর্ক অন করলেই তখন এখান থেকে আবার গ্যাস বেরিয়ে আসবে আর যখনই গ্যাস বেরিয়ে আসবে তখনই এই বি চেম্বারের H2S গ্যাস বেরোনোর জন্য বি চেম্বারের চাপটা কমে যাবে। আবার যখনই চাপ কমে যাবে তখন আবার অটোমেটিক্যালি এই চেম্বার থেকে সি চেম্বারে আবার অ্যাসিড পড়বে। আবার অ্যাসিড কি তার উচ্চতা বাড়াতে আবার অটোমেটিক্যালি টাচ হয়ে যাবে, তখন আবার নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস উৎপন্ন হবে। তার মানে কি বুঝতে পারলে, যে অ্যাকচুয়ালি যখন আমাদের ইচ্ছা হচ্ছে তখন আমি এটাকে যে স্টপ কর ওকে বন্ধ করছি, ওকে খুললে পরে কি এখান থেকে H2S গ্যাসটা বেরোয় যাচ্ছে, ভিতরে চাপটা কমছে, ফলে চাপ কমার জন্য উপর থেকে সেই অ্যাসিডটা আবার নিচের দিকে নেমে গিয়ে আবার এর সঙ্গে টাচ হয়ে যাচ্ছে। আর যখন টাচ হচ্ছে তখন আবার H2S গ্যাস কন্টিনিউয়াসলি, মানে আবার কি কন্টিনিউ তৈরি হচ্ছে। আবার যখন আমার দরকার নাই, এই যে স্টপ কর ওকে বন্ধ করলাম, মানে আমার দরকার নাই, ফলে কি স্টপটা বন্ধ করা মানে কি আর কোনো গ্যাস এখান থেকে বেরোচ্ছে না। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু FeS আর যে লঘু সালফিউরিক অ্যাসিড ও টাচ হয়ে আছে, ফলে গ্যাস কি উৎপন্ন হচ্ছে। আবার যত গ্যাস উৎপন্ন হবে তত চাপ বাড়ছে, তত ও এই গ্যাসটা আবার অ্যাসিডে চাপ দিবে, আবার অটোমেটিক্যালি অ্যাসিডের লেভেলটা আবার কমে গিয়ে এই নল দিয়ে উঠে যাবে। আর যখনই হয়ে গেল ডিটাচ, তখনই আবার অ্যাসিড মানে এই H2S গ্যাস উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেল। মানে কি অ্যাকচুয়ালি আমরা এই কিপ যন্ত্র ব্যবহার করার অ্যাকচুয়াল কারণ কি, এই কিপ যন্ত্র ব্যবহার করার অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে পরীক্ষাগারে প্রয়োজন মতো ও নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস পরীক্ষাগারে প্রয়োজন মতো ও নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস উৎপন্ন করতে কিপ যন্ত্র ব্যবহার করা হয়। এবার এই কিপ যন্ত্রের সাহায্যে আমরা H2S গ্যাস ছাড়াও আমরা কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন গ্যাসকেও প্রস্তুত করতে পারি। অ্যাকচুয়ালি
যে আমরা এই কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইডকেও, মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস ছাড়াও আমরা আবার কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এদেরকেও তৈরি করতে পারি। তোমাদের এগুলো মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি যে তোমাদের যে কোনো স্কুল হোক বা মাধ্যমিক হোক, এই কিপ যন্ত্রের সাহায্যে কি করে H2S গ্যাস তৈরি করছে এগুলো প্রসিডিওর কিন্তু আসে না। শুধু কি আসবে যে আমরা কিপ যন্ত্রের সাহায্যে কোন কোন গ্যাসকে তৈরি করতে পারি। কোন কোন গ্যাস? প্রথমটা কি বললাম, যে কিপ যন্ত্রের সাহায্যে আমরা প্রস্তুত করতে পারি H2S গ্যাস, সেকেন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং থার্ড হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই তিনটা গ্যাসকে করতে পারি এই কিপ যন্ত্রের সাহায্যে। শুধুমাত্র যে তোমাদের বোঝার জন্য যে শুধু এটাও বইয়ে দেওয়া আছে এবং আমি পড়ালাম যে কি করে হচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারলে যে আমাদের ইচ্ছা মতো আমি এই কর্ডটাকে ওপেন করব, ফলে কি এখান থেকে H2S গ্যাসটা বাইরে বেরোয় আসবে। যখন আমাদের কাজ হয়ে গেল তখন এই মুখটাকে বন্ধ করব। এবার যখনই বন্ধ করব সেই সময় কিন্তু APS এবং লঘু সালফিউরিক অ্যাসিড টাচ হয়ে আছে কিন্তু, ফলে গ্যাস উৎপন্ন হবে। কিন্তু ওটা আমার আর দরকার পড়ছে না। কিন্তু যত গ্যাস উৎপন্ন হবে তত গ্যাস কি ভিতরে চাপ দিবে এবং সেই চাপ নিম্নমুখী যে অ্যাসিড তার উপর পড়বে এবং এই চাপ নিম্নমুখী অ্যাসিডে পড়ার জন্য অ্যাসিডের লেভেলটা নেমে যাবে। আর যখনই নেমে গেল তখন অ্যাসিড আর ফেরাস সালফাইড হয়ে গেল ডিটাচ, তখন আর গ্যাস উৎপন্ন হবে না। আর যখন আমার আবার দরকার পড়বে তখন আমি মুখটাকে খুলবো, গ্যাসটা বেরিয়ে আসবে আর ভিতরে চাপটা কি কমে গেল। আর চাপ কি কমে যাওয়ার জন্য তাহলে এখন কি, এখন এখানে চাপটা বেড়ে যাবে। ফলে এবার ভিতরে কি গ্যাসের চাপটা কমে গেছে, ফলে আবার এই তরলটা আপনা আপনি নিচে নামবে। নিচে নেমে আবার অটোমেটিক্যালি যে অ্যাসিডের সঙ্গে APS, মানে এই অ্যাসিডটা যে APS এর সঙ্গে আবার টাচ হয়ে যাবে। আর যে টাচ হবে তখন আবার অটোমেটিক্যালি তৈরি হবে H2S গ্যাস। তাহলে অ্যাকচুয়ালি কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস প্রস্তুত করার আমরা কেন করি? কারণ আমরা পরীক্ষাগারে প্রয়োজন মতো ও নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস উৎপন্ন করতেই ব্যবহার করি কিপ যন্ত্র। এবং মনে রাখবে বললাম যে কিপ যন্ত্রের সাহায্যে H2S ছাড়াও আমরা কার্বন ডাই অক্সাইড এবং H2 গ্যাস মানে কি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারলে। এবং এখানে না সেই H2S গ্যাসটা সেই বাইরের পরিবেশে মিশে যাওয়ার সম্ভাবনাও একদমই নাই, খুবই কম, নাই প্রায়। কিন্তু যেটা হচ্ছে উলবোধন, ওখানে কিন্তু সামান্য হলেও অনেকটা মিশতে পারে। তো এটা হলো সব থেকে বেস্ট পদ্ধতি। আমার যখন ইচ্ছা তখন ব্যবহার করব, আবার আমি বন্ধ করে দেবো। মানে এই কিপ যন্ত্রে H2S গ্যাস উৎপন্ন অটোমেটিক্যালি অন হবে, আবার অটোমেটিক্যালি বন্ধ হবে আমার প্রয়োজন অনুসারে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবং এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস ছাড়াও আমরা কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসকে প্রস্তুত করতে পারি। এবং এখান থেকে না আরেকটা প্রশ্ন একটু বলে দিই, সেটা হচ্ছে আমি এর আগের দিন, মানে যেদিন পড়াছিলাম হচ্ছে H2S গ্যাসের সেই উল বোতলের সাহায্যে প্রস্তুতি, সেখানে বলেছিলাম যে আমরা এই H2S গ্যাসকে শুষ্ক করার জন্য বা এই H2S গ্যাসকে প্রস্তুত করার জন্য আমরা কেন গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করি না, মানে ব্যবহার কেন করা হয় না, এটা কিন্তু বলা হয়েছিল। এবার বলে দিই যে আবার এই H2S গ্যাসকে প্রস্তুত করার জন্য আমরা নাইট্রিক অ্যাসিড কেন নেই না, এটাও কিন্তু আসে পরীক্ষায়। তাহলে কি বলবো যে H2S গ্যাস প্রস্তুত করতে HNO3 কে, মানে নাইট্রিক অ্যাসিডকে, নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয় না কেন? কি বললাম? H2S গ্যাস প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয় না কেন? এর আগের দিন বলেছিলাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয় না কেন। আজকে বলছি না নাইট্রিক অ্যাসিড কি হয় অ্যাকচুয়ালি, যে HNO3 এটাও হলো তীব্র জারক অ্যাসিড, মানে এটাও হচ্ছে এক প্রকারের জারক অ্যাসিড। HNO3 এটাও আমাদের জারক অ্যাসিড।
মানে যে জারিত করে। আবার যে H2S এ হলো তীব্র বিজারক, এ হলো আমাদের H2S গ্যাস হচ্ছে তীব্র বিজারক, তীব্র বিজারক। তাহলে কি হবে যে এই যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে H2S গ্যাস বিক্রিয়ায় প্রথমে মানে অ্যাকচুয়ালি যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এই যে APS এর বিক্রিয়ায় প্রথমে H2S গ্যাস তৈরি তো হবে, কোনো সমস্যা নাই। যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় H2S গ্যাস তৈরি তো হবে, কিন্তু আবার পুনরায় এই H2S গ্যাস HNO3 দ্বারা জারিত হয়ে হলুদ বর্ণের সালফার হয়ে যাবে। তার মানে কি, যেটা অ্যাকচুয়াল পাওয়ার কথা H2S গ্যাস ওটাই পাবো না। তাই কি বললাম যে ফেরাস সালফাইডের সঙ্গে HNO3 বিক্রিয়ায় অবশ্যই তৈরি কি হবে, এটা হবে ফেরাস, তো FeNO3 আর সঙ্গে হবে H2S, এখানে দেবো 2, তাই হয়ে যাবে। এই যে এটা মানে অ্যাকচুয়ালি যে ফেরাস সালফাইডের সঙ্গে এই যে FeS এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি তো হবে, কিন্তু আবার এই হাইড্রোজেন সালফাইড গ্যাস পুনরায় সঙ্গে সঙ্গে যে আছে, কারণ ওই যে চেম্বারের মধ্যে কি আছে নাইট্রিক অ্যাসিড, তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় H2S গ্যাস তৈরি তো হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার এই H2S গ্যাস যে নাইট্রিক অ্যাসিড আছে HNO3 ওর সঙ্গে যুক্ত হবে এবং এই H2S গ্যাসটা জারিত হবে। কেন? এ জারক, তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে অন্যকে জারিত করা। এ হচ্ছে জারক, ফলে এর কাজ কি, অন্যকে জারিত করা। ফলে এই উৎপন্ন হওয়া H2S গ্যাস সঙ্গে সঙ্গে সেই থাকা চেম্বারে যে নাইট্রিক অ্যাসিড ওর দ্বারা জারিত হয়ে সালফার, হলুদ রঙের সালফার তৈরি করে দেবে এবং সঙ্গে তৈরি হবে নাইট্রিক অক্সাইড এবং সঙ্গে জল। এই তাহলে কি হবে, এখানে 2 দিলাম, তাহলে N2 হলো, তাহলে এখানে 2 দিলাম, এখানে 3 দিই, তাহলে S3 হয়ে গেল, S3, তাহলে H 3 2 6 2 8 আর এখানে 4 হয়ে গেল। মানে যে গাঢ় মানে যে আছে নাইট্রিক অ্যাসিড, ওই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইড বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হলেও এই H2S গ্যাস আবার পুনরায় যে আছে নাইট্রিক অ্যাসিড ওর দ্বারা জারিত হয়ে কি হয়ে যায়, হলুদ বর্ণের সালফারে হয়ে যায় পরিণত। ফলে যেটা আমাদের মেন প্রোডাক্ট পাওয়ার কথা H2S গ্যাস, আমরা সেটাকেই পাই না। তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাসকে কি করে তৈরি করতে পারি, তার প্রসিডিওরটা কি। সঙ্গে এই কিপ যন্ত্রের সাহায্যে আমরা H2S গ্যাস ছাড়াও কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন এদের তৈরি করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নে আসে। এবং যে H2S গ্যাসকে প্রস্তুত করার জন্য আমরা সেই গাঢ় সালফিউরিক অ্যাসিডের মতনই এই নাইট্রিক অ্যাসিডকেও ব্যবহার কেন করা হয় না, কারণ এটাও জারক অ্যাসিড। ফলে প্রথমে H2S গ্যাস তৈরি করলেও যে APS এর সঙ্গে বিক্রিয়ায় প্রথমে H2S গ্যাস তৈরি করলেও পুনরায় সেই নাইট্রিক অ্যাসিড H2S গ্যাসকে জারিত করে দেয় হলুদ বর্ণের সালফারে। ফলে যে মেন প্রোডাক্ট H2S গ্যাস আমরা সেটাই পাই না, ওই জন্য আমরা যে নাইট্রিক অ্যাসিডকেও ব্যবহার করি না। আশা করি বুঝতে পারলে। তবে বাড়িতে মন দিয়ে পড়ো, কোথাও সমস্যা আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।